পরিমণির বিরুদ্ধে আজ মাদক আইনে মামলা করবে র্যাব। প্রযোজক রাজের বিরুদ্ধেও হবে মামলা। বরিশালে 17,000 করোনা রোগীর জন্য 37 আইসিইউ। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার শঙ্কা। চাহিদা বাড়ায় কুমিল্লায় অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রিফিল নিয়েও বাণিজ্য। 11টি মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে পাঠ্যপুস্তক বোর্ড। নানা অনিয়মের অভিযোগ। করোনা টিকার বুস্টার ডোজ না দেওয়ার আহ্বান WHO। দরিদ্র দেশে পর্যাপ্ত টিকা দেওয়ার লক্ষ্য। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। মডেল পিয়াসা মৌ আক্তারের পর আটক হলেন চিত্রনায়িকা পরিমণি। তার বনানীর বাসায় 3 ঘণ্টার অভিযানে বিপুল বিদেশি মদ, আইস ও LSD জব্দের কথা জানিয়েছে র্যাব। এ সময় আটক করা হয়েছে পরিমণির 2 সহযোগীকে। পরিমণির বিরুদ্ধে মাদক আইনে আজ মামলা করবে র্যাব। রাজধানীর বনানীর 19/A সড়কের 12 নম্বর ভবন লেক ভিউ। বুধবার দুপুর 2টা থেকে সেখানে অবস্থান নেয় র্যাবের টহল টিম। 4টার দিকে আসে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার দল। শুরু হয় অভিযান। হেডকোয়ার্টারের অপারেশন তো এটা বলতে পারবে ভালো, আমি আসলে বলতে পারতেছি না। আমি সাপোর্ট দেওয়ার জন্য, বাইরে আইন শৃঙ্খলাটা রক্ষা করার জন্য। এখানে এলাকাটা হলে আসি 2টা, এর থেকেই আমি এই এলাকায় সাপোর্টে থাকি, যার কারণে আমার শুধু বলছে যে বাড়ির সামনে আসেন, এই আমি চলে আসছি। আচ্ছা, তোমরা লাইভটা দেখতেছো না যে আমি কি মানে কেমনে বিপদে পড়ছি, বুঝছো? নিজের ঘরে নিজের জেলখানা হয়ে গেছে। র্যাব সদস্যরা বাসায় আসার পর পরিচয় শুনে দরজা না খুলে ফেসবুক লাইভে আসেন পরিমণি। আমি এখন কি করব? তোমরা একটু থানায় যোগাযোগ করো। আধ ঘন্টা ধরে এই লাইভ চলার পর তার ফ্ল্যাটে ঢোকেন র্যাব সদস্যরা। 2.5 ঘন্টা ধরে চলে তল্লাশি। পাওয়া যায় মিনিবারের সন্ধান। সেখান থেকে বিদেশি মদ, LSD ও নতুন মাদক আইস জব্দ করে র্যাব। এ ঘটনায় 2 সহযোগী সহ আটক করা হয় পরিমণিকে। পরে রাত 8টার দিকে জব্দ করা মাদক তোলা হয় গাড়িতে। তার আধ ঘন্টা পর পরিমণি সহ আটক 3 জনকে নিয়ে যাওয়া হয় আরেক গাড়িতে করে। র্যাব সদর দপ্তরে নিয়ে চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। র্যাব জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগে আটক হয়েছেন পরিমণি। আমরা আপনাদেরকে এই ব্যাপারে পরে জানাবো, এই প্রেক্ষিতে আপনাদেরকে আমরা আলাদাভাবে জানাবো। সম্প্রতি মডেল পিয়াসা ও মৌ আক্তার গ্রেপ্তারের পর থেকেই পরিমণির বাসায় অভিযান হতে পারে বলে ধারণা হচ্ছিল। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পরিমণির বন্ধু প্রযোজক নজরুল ইসলাম রাজকেও বনানী থেকে 2 সহযোগী সহ আটক করেছে র্যাব। রাত 8টার দিকে তার বনানীর বাসায় শুরু হয় অভিযান। প্রায় 2 ঘণ্টার তল্লাশি শেষে পাওয়া যায় বিপুল বিদেশি মদ, বিয়ার, ইয়াবা, সীসা তৈরির সরঞ্জাম। পরে তাকেও নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। বনানীর বাসা থেকে পরিমণিকে আটকের পর তার বন্ধু প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানে যায় র্যাব। সেই ভবনে থাকা রাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। বুধবার 10টার দিকে শেষ হয় অভিযান। উদ্ধার হয় বিপুল বিদেশি মদ, বিয়ার, সীসা সরঞ্জাম ও ইয়াবা। মেলে বিকৃত যৌনাচারের নানা সরঞ্জাম। পরে 2 সহযোগী সহ আটক করা হয় রাজকেও। গোয়েন্দা তথ্য বলছে, পরিমণি সহ মডেলদের সঙ্গে ব্যবসায়ী সহ উচ্চবিত্তদের পরিচয় করিয়ে দিতেন রাজ। চলচ্চিত্রের অভিনয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। পরিমণির বড় পর্দায় অভিষেক 2015 সালে ভালোবাসার সীমাহীন চলচ্চিত্র দিয়ে। আর সেই ছবিটির প্রযোজক ছিলেন নজরুল ইসলাম রাজ। আটকের পর রাজকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 7 দিনে 1 লাখ করোনা রোগী শনাক্তের মধ্য দিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 13 লাখ। 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও 241 জনের, যা নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 21,638 জনে। সংক্রমণ নিয়ন্ত্রণে যত দ্রুত সম্ভব জনগণকে টিকার আওতায় আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে করোনায় মৃত্যু সংক্রমণ কমছে না। গত 24 ঘণ্টায় 49,514 নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত আরও 13,817 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 27.91%।
নতুন করে মৃত্যু হয়েছে 241 জনের, এর মধ্যে ঢাকা বিভাগেই 93 জন। এছাড়া চট্টগ্রামে 68, খুলনায় 36, রংপুরে 15, রাজশাহীতে 12, বরিশাল ও সিলেটে মৃত্যু হয়েছে 5 জন করে। এ অবস্থায় লকডাউনের চেয়ে জনগণকে যত দ্রুত সম্ভব টিকার আওতায় আনতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। এখন লকডাউন দেওয়া মানেই হলো দেশের অর্থনীতির ক্ষতি হওয়া। তবে যদি আমরা গণটিকা এবং গণ মাস্ক পরতে পারতাম, গণমাস্ক অর্থাৎ প্রত্যেকটা লোকের মুখে মাস্ক থাকবে, বাইরে যাবে ঠিকই, স্বাভাবিক কাজকর্ম করবে, শুধুমাত্র হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন অথবা বিয়ে এইসব অনুষ্ঠান বাদ দিয়ে গণপরিবহন হোক, দোকান হোক অথবা অফিস আদালত হোক, মাস্কটা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এছাড়া গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 16,112 জন। এ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 11,41,157 জনে। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল বিভাগে 6 জেলায় বর্তমানে 17,000 করোনা রোগীর বিপরীতে আইসিইউ রয়েছে মাত্র 37টি। পাশাপাশি 25টি ভেন্টিলেটর দিয়ে চলছে করোনা রোগীর সেবা। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বিভাগের অন্য জেলা উপজেলায় নাগালের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি। কোনো কিছুতেই থামছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি, যে কারণে প্রতিটি হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এখন পর্যন্ত বরিশাল বিভাগে করোনা শনাক্ত রোগী 17,000-এর উপরে। বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম অবস্থা স্বাস্থ্য সংশ্লিষ্টদের। আমাদের সব জেলাগুলোই আক্রান্ত এবং এখন আমার মনে হচ্ছে আমরা আক্রান্ত তুঙ্গে। অন্যান্য বিভাগের তুলনায় জনবল সংকট আছে, সেক্ষেত্রে আমাদের যেটুকু আছে তাকে সর্বাধিক কার্যকরিতা করে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং কোথাও আমরা এখন পর্যন্ত গ্যাপ সৃষ্টি হইতে দেই না। বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি 80% রোগী আশপাশের জেলার। বিভাগের অন্য জেলা উপজেলাতে করোনার পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ স্বজনদের। বীরপুর উপজেলায় ছিলাম 2 দিন, ওখানে ওরকম করোনার চিকিৎসা ব্যবস্থা নাই এবং হেরা করোনার পজিটিভ আসলে এখানেই পাঠায়। গ্রামে কোনো আর ট্রিটমেন্ট হইতেছে না, এই জন্য আমরা বরিশাল আসছি। শুরুর দিকটা মনে হইতেছে ওইখানে যারা চিকিৎসা দিচ্ছে তারা ম্যাক্সিমামই এটা বরিশালের সিটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হসপিটাল, এ মনে করি এখানে রোগীগুলো পাঠিয়ে দিচ্ছে। বরিশাল মেডিকেলে 26টি, পটুয়াখালী জেনারেল হাসপাতালে 5টি, ভোলা জেনারেল হাসপাতালে 6টি আইসিইউ শয্যা রয়েছে। পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠিতে নেই সেই সুবিধা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যদি শুরু করি, সেখান থেকে 150 বেড থেকে আমাদের 300 বেডের করোনা ইউনিট চালু রয়েছে। আমাদের জেনারেল হাসপাতাল বরিশাল, যেটা সম্পূর্ণভাবেই কোভিড ডেডিকেটেড হসপিটাল আপনার ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রত্যেকটা জেলায় আপনার জেলা হাসপাতালে তার করোনা রোগীর শয্যা বাড়ানো হয়েছে। যেভাবে সংক্রমণ হচ্ছে, আমরা আশা করি আমাদের যে প্রস্তুতি আছে এদি আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। বরিশাল বিভাগে গত জুনে করোনা আক্রান্তের সংখ্যা 2094 জন হলেও জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় 15,545 জনে। একই সময়ে মৃত্যু 19 থেকে বেড়ে হয় 164 জনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ ও মৃত্যুহার বাড়ায় কুমিল্লায় কয়েক গুণ বেড়েছে সিলিন্ডার অক্সিজেনের চাহিদা। এই সুযোগে মেডিকেল অক্সিজেনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করার পাশাপাশি রিফিল ও সিলিন্ডারে বেশি দাম নিয়ে বিপুল টাকা হাতে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। করোনার উচ্চ সংক্রমণে নাজেহাল কুমিল্লা। সেখানে এক সপ্তাহের মধ্যে 4 গুণ বেড়েছে অক্সিজেনের চাহিদা। স্থানীয়ভাবে রিফিল স্টেশন না থাকায় চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে পারছে না হাসপাতালগুলো। সময় মতো অক্সিজেন না পাওয়ায় হাসপাতালে ভর্তি হতে পারছেন না অনেক রোগী। বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীর স্বজনেরা হন্যে হয়ে ঘুরছেন অক্সিজেন রিফিলের জন্য। একটু গ্যাসের ব্যবস্থা করেন, আমরা ওনারা একটু অক্সিজেন দিয়ে দেখি কি অবস্থা। ওনারা আমাদেরকে ভিতরে অ্যালাউ করছে। এখন আমার যে অক্সিজেন ছিল দুইটাই শেষ, কয়েক জায়গায় গেছি, তারা দিতে চায়। এখন যেখান থেকে নিচ্ছি ওইখানে অক্সিজেন নাই, তারা বলতেছে রাত্রে আসে, কিন্তু এখন আমার রুগীটুকু অসুস্থ। এদিকে সংকটের সুযোগকে কাজে লাগিয়ে অক্সিজেন, গ্যাস ও সিলিন্ডারের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। মেডিকেল অক্সিজেনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করার মতো গুরুতর অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। রিসিপ্ট দিতে চায় না ওরা আমাদের। যে অক্সিজেন 180 টাকা করে, তারা এটা রাতের অন্ধকারে 700-800 টাকা করে বিক্রি করে 1000 টাকা পর্যন্ত। তার বাড়িতে বিতরণ করতেছে, সিলিন্ডার গেলে পাবেন, বাড়ির ভিতরে তার অক্সিজেন লুকিয়ে রাখে। অক্সিজেনের দাম ও গুণগত পর্যবেক্ষণে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযুক্তদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন কখনোই মানুষের শরীরে প্রবেশ করা উচিত না এবং এটা মানুষের ক্ষতি করে।
ইতিমধ্যে আমাদের কাছে একটা অভিযোগ ছিল, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে যদি আমরা অভিযোগ পাই এই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। করোনা মহামারীর সময় অক্সিজেন ও সিলিন্ডারের মান নিশ্চিত এবং দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির তাগিদ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 18 বছরের বেশি বয়সীরা টিকা না নিয়ে বাইরে বেরোলে শাস্তি হবে, এমন বক্তব্য প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। তথ্যমন্ত্রী জানিয়েছেন এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বুধবার নিজ নিজ মন্ত্রণালয়ে এসব কথা জানান দুই মন্ত্রী। ছাড়া কোনো লোক 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। 11 আগস্ট থেকে 18 বছরের বেশি বয়সীরা টিকা না নিয়ে বাইরে বেরুলে শাস্তিযোগ্য অপরাধ হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে একদিনের মাথায় সে বক্তব্য থেকে সরে এসেছেন তিনি। যেহেতু 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়া সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না, এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু যে 11 তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে, এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। তথ্যমন্ত্রী জানিয়েছেন টিকা না নিয়ে 18 বছরের বেশি বয়স্ক কেউ রাস্তায় বেরুলে শাস্তি হবে এমন সিদ্ধান্ত সরকার নেয়নি। গতকাল যে বৈঠক হয়েছে অনলাইনে হয়েছে, মূলত বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন, আবার কেউ কেউ প্র্যাকটিক্যালিও ছিলেন। আমি অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে। মঙ্গলবার রাতেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় জানানো হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যে মন্ত্রণালয় সম্মত নয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ও লকডাউন পরিস্থিতির খবর জানাতে এবার ফরিদপুর ও কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরে করোনার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আর লকডাউনের প্রভাব কেমন পড়েছে রাস্তায় জানাবেন। লকডাউনের কথা যদি বলতে হয় আপনাকে অবশ্যই জানিয়ে রাখতে চাই যে আসলে লকডাউনের প্রথম যে 14 দিনের যে লকডাউন সরকার কঠোর বিধিনিষেধ দিয়েছিল, সেই বিধিনিষেধের লাস্টের দিকে কিন্তু মানুষের মধ্যে মান্য করার প্রবণতা একেবারেই কম দেখা গেছে। তারপরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালত, মোবাইল টিম সহ পুলিশের বিভিন্ন চৌকস বাহিনীর বিভিন্ন অভিযান তারা পরিচালনা করেছে। প্রায় 7 শতাধিক মামলা তারা করেছে বিভিন্ন সময় যারা সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে চলাফেরা করছে তাদের বিরুদ্ধে। তো আপনাকে বলতে চাই যে গতকালকে বিকাল পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে কিন্তু 14 জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এর মধ্যে 8 জন ছিল করোনা শনাক্ত, বাকি ছিল উপসর্গ নিয়ে মারা গেছে। তো এই পর্যন্ত ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান যেটি আমাদেরকে বলেছে যে এই পর্যন্ত ফরিদপুর জেলায় প্রায় 403 জন রোগী করোনা আক্রান্ত হয়েই মারা গেছে ফরিদপুর জেলাতে। এছাড়া ফরিদপুরে যে আক্রান্ত হয়েছে তাতে 18,337 জন আক্রান্ত হয়েছে করোনায়, এর বিপরীতে সুস্থ হয়েছে 13,937 জন সুস্থ হয়েছে। তো আপনাকে বলে রাখতে চাই যে ফরিদপুর জেলার সার্বিক পরিস্থিতি এখন এমনকি যে আগে মানুষের মধ্যে দেখা যেত যে মাস্কটাও পরতো না, তবে এখন কিন্তু অনেকাংশে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা দেখা গিয়েছে। তবে অতিরিক্ত মানুষ মৃত্যুর কারণ সম্পর্কে আমাদের চিকিৎসকরা যেটা বলেছেন যে ফরিদপুরের যে মফস্বলগুলো অর্থাৎ গ্রামগঞ্জ রয়েছে সেই অঞ্চলে মানুষের মধ্যে কিন্তু সচেতনতার প্রবণতা একেবারেই কম ছিল, যে কারণে কিন্তু সেই অঞ্চল থেকে যে রোগীগুলো আসতো তাদের শারীরিক কন্ডিশন একেবারেই খারাপ ছিল, যে কারণে তাদেরকে কিন্তু বেশি সময় বা ভর্তি হওয়ার হসপিটালে ভর্তি 2 থেকে 3 দিনের মধ্যে তাদের প্রাণ চলে যেত। তবে সরকারি প্রচারণা এবং গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইউনিয়ন পর্যায়ের যে কমিটিগুলো রয়েছে সরকারের করোনা প্রতিরোধ কমিটি, তাদের সচেতনতার পাশাপাশি ইমাম মন্দিরের পুরোহিত, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ব্যক্তিদের যখন সম্পৃক্ত করেছে স্থানীয় প্রশাসন, তখন থেকে কিন্তু তার মূলত মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা এসেছে এবং মানুষ এখন তুলনামূলকভাবে অনেক বেশি কিন্তু মাস্ক পরিধান করছে এবং ঘরের বাইরে আসলেও কিন্তু তাদের মুখে দেখা যায় যে মাস্ক পরার প্রবণতা রয়েছে, যে কারণে কিন্তু শনাক্তের হার প্রথম দিকে যে পরিমাণ ছিল এখন কিন্তু অনেকটাই কমেছে। গতকালকে কিন্তু শনাক্তের হার ছিল 39.35, যা গত সপ্তাহে ছিল 57% পর্যন্ত এসেছিল নমুনা পরীক্ষার। এটি ছিল ফরিদপুরের পরিস্থিতি। মফিজুর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার কুষ্টিয়ার পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ার হাসপাতালে রোগী ভর্তির হার এখন কেমন, আর করোনা পরীক্ষায় গ্রামের মানুষের মধ্যে আগ্রহ কতটা বেড়েছে?
আসলে করোনা পরীক্ষার কথা যদি বলি তাহলে আসলে করোনা পরীক্ষায় এখন পর্যন্ত গ্রামের মানুষকে সেইভাবে উদ্বুদ্ধ করা যায়নি বা তারা আসলে এখনো আগ্রহী না। তারা একটি ভুল ধারণা নিয়ে বসবাস করছে যে যদি করোনা পরীক্ষা করা হয়, পরীক্ষা দিচ্ছি নেগেটিভ আসবে এবং তাদেরকে হাসপাতাল বন্দী হয়ে থাকতে হবে এবং তারা মারা যাবে, এই ধারণাগুলো পোষণ করেই কিন্তু এখন পর্যন্ত তারা এই করোনার যে পরীক্ষা সেই পরীক্ষার দিকে কিন্তু আগ্রহী হচ্ছে না। যদি এই পরীক্ষা বেশি করে করা হয় তাহলে কুষ্টিয়ায় করোনা রোগী আরো অনেক বাড়বে বলেই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ঈদের পর থেকে কিন্তু রোগী ভর্তির যে চাপ সেটা কিন্তু বাড়েনি, তবে একটা স্থিতিশীল অবস্থায় আছে। আমরা দেখেছি যে এর আগে যেভাবে রোগীর চাপ বেড়েছে আমরা দেখেছি এখানে 300-র উপরে পর্যন্ত রোগী এই কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু বর্তমান অবস্থায় কিন্তু সেটা কমে 230-20 বা 245 এর ভিতরে কিন্তু রয়েছে। আর আক্রান্তের কথা যদি বলি, নতুন যে আক্রান্ত সেটার সংখ্যাও কিন্তু অনেকটাই কম। বলা যায় যে যেখানে প্রতিনিয়তই এখানে 35 থেকে 40 ভাগ নতুন শনাক্ত হতো, সেখানে কিন্তু সেটা নেমে প্রায় 22-23 ভাগ বা 25 ভাগের কাছাকাছি চলে গেছে। আর মৃত্যুর কথা যদি বলি যে কুষ্টিয়াতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 550-র উপরে এই করোনা সংক্রমণে হয়ে মারা গেছে, কিন্তু গত ঈদের পর থেকে আমরা যেটা দেখছি সেটা হলো যে এই সংক্রমণ কিন্তু এই মৃত্যুর হার কিন্তু 6-7 জনের ভিতরেই সীমাবদ্ধ থাকছে। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আজকে এখন পর্যন্ত গত 24 ঘন্টার যে মৃত্যুর সংখ্যা সেটা আমরা জানতে পারিনি, কারণ এটা গত 24 ঘন্টার যে রেকর্ড সেটা সকাল 8টার পরের থেকে সাধারণত কাউন্ট করা হয়, যার কারণে এটা আমাদেরকে জানা হয়নি। আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যে পরিমাণে রোগী এখন পর্যন্ত ভর্তি আছে তার কিন্তু 60 থেকে 70 ভাগ রোগী গ্রামাঞ্চলের রোগী। এর থেকে বোঝা যায় যে কুষ্টিয়ায় কিন্তু করোনার যে সংক্রমণ এটা হলো শহরের থেকে লকডাউনটা কিন্তু গ্রামের থেকে শহরে কার্যকর করার দরকার বেশি বলে মনে করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তো মোটামুটি এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ সংবাদ। ফরিদপুর এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বারবার সতর্ক করার পরও কোনো ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে 10 গুণ জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আর ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপসের আশা এ মাসের মধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু। গেল 2 সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। প্রতিরোধে এডিস বিরোধী অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে বেশিরভাগ নির্মাণাধীন ভবনে। এরই ধারাবাহিকতায় ভাটারার মাদানী অ্যাভিনিউ অভিযান চালায় ডিএনসিসি। এ সময় উত্তরের মেয়র কাউন্সিলরদের নির্দেশ দেন এডিসের প্রজনন স্থান চিহ্নিত করে ধ্বংস করার। আপনার নিজের আঙ্গিনা পরিষ্কার করে নেন। জরিমানার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু অঙ্ক কিন্তু বাড়তে থাকবে। আমরা কোনো জায়গায় করেছি 20,000, নেক্সটে যদি পাই তখন কিন্তু 20,000 করবো না, কিন্তু এটা 2 লাখ টাকা চলে যাবে। যাদেরকে 2 লাখ টাকা করেছি নেক্সটে পেলে 2 লাখ টাকা পারবে না, কিন্তু এটা 4 লাখ টাকা বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে। উত্তরের সব ওয়ার্ডেই চলছে এমন প্রচারাভিযান। নিজ বাড়ি কেউ পরিষ্কার করতে না পারলে সিটি কর্পোরেশনকে জানানোর পরামর্শ দেন 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। যার যার বারিন্দা, যার যার সাদ, যার যার গ্রেস, এটা তাদেরকে পরিষ্কার করতে বলতেছি। আর যদি কেউ না পারেন তাহলে আমাদের সাহায্য নেন, আমাদের ক্লিনারের সাহায্য নেন। রাজধানীর খিলগাঁওয়ে সরকারি কোয়ার্টার ও প্রতিষ্ঠান ঘুরে দেখেন দক্ষিণের মেয়র। সেখানেও পাওয়া যায় এডিসের লার্ভা। আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা দিচ্ছি, কিন্তু তারপরেও আমরা দেখছি যে উদাসীনতা, দায়িত্বহীনতা এবং উদাসীনতা আমরা লক্ষ্য করছি। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি সবাই একটু দায়িত্বশীলভাবে কাজ করি তাহলে এত দূর বিস্তার হতে পারে না। পরে সেগুনবাগিচায় ড্রেন পরিষ্কার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাপস। বলেন ঠিকভাবে পরিষ্কার না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হবে না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাকরাইলে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে পেছনের গ্যারেজে হঠাৎ আগুন লাগে। ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফুলবাড়িয়া সদর দপ্তরে 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। আগুনে গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি পুড়ে যায়। স্থানীয়রা জানান গ্যারেজটিতে পুরনো গাড়ি রাখা হতো। এছাড়া বিভিন্ন সময় গাড়ি মেরামতের কাজও করা হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আমরা আগুনের সংবাদ পেয়েছি। আমরা 58তে নিয়ন্ত্রণ এবং আমাদের সম্পূর্ণ আগুন নির্বাপন 1টা 18-তে।
আর আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে। 8টা ইউনিট ছিল। কয়টা গাড়ি পুড়ে গিয়েছিল? এখানে 7টা থেকে 8টা গাড়ি পুড়ে গেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। বুধবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে তার হাত পা বিচ্ছিন্ন করার পর ঢাকায় আনার পথে মারা যান তিনি। পুলিশ জানায় বুধবার রাত 9টার দিকে চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন বসিকপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। এ সময় অটোরিকশায় আসা একদল মুখোশধারী তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হারুনের হাত পা বিচ্ছিন্ন করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানোর পথে হারুনুর রশিদের মৃত্যু হয়। 11টি মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বিনামূল্যের বই ছাপানো কাজে নিম্নমানের কাগজ ব্যবহার সহ নানা অনিয়মের দায় তাদের। তবে সমিতির অভিযোগ, এসব প্রতিষ্ঠান নাম বদল করে এবারও দরপত্রে অংশ নিচ্ছে, যা তদারকি করা হচ্ছে না। 2010 সাল থেকে বছরের প্রথম দিন বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়, কিন্তু এবছর নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেয়া সম্ভব হয়নি। করোনার কারণে সংকট তৈরি হয়েছে বলছে এনসিটিবি। এদিকে এ সুযোগে নিম্নমানের কাগজে বই ছেপেছে অনেক মুদ্রণ প্রতিষ্ঠান। কেউ কেউ বেঁধে দেয়া সময়ের অনেক পরে বই সরবরাহ করেছে। এরকম নানা অভিযোগের কারণে টাঙ্গাইল অফসেট, রেজা প্রিন্টার্স, কমটেক কম্পিউটার, মিলন প্রিন্টিং, নাইমা আর্ট, এসআর প্রিন্টিং সহ 11টি মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে এনসিটিবি। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়েছে। আমাদের অতিরিক্ত যে দরপত্র যে নির্দেশিকা আছে সেগুলো যদি ব্যত্যয় করে থাকে বা সেটি যদি অসঙ্গতি হয়ে থাকে, তখন আমরা তাদেরকে ওই জরিমানা সহ তাদেরকে কালো তালিকাভুক্ত করে থাকি। সেইভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে মুদ্রণ মালিক সমিতি বলছে, অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে, নাম পাল্টে তারাও দরপত্রে অংশ নিয়েছে। এইবার এই কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো অন্য নামে অতীতের ন্যায় নতুন করে দরপত্রে অংশগ্রহণ করে বাজারে এসেছে, দরপত্রে অংশগ্রহণ করেছে, এখানে ম্যানেজ করা হয় এটা। তবে এনসিটিবি বলছে, কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাজ নেয়ার কোনো সুযোগ নেই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতার কেন্দ্রে থেকেও ছিলেন খুব সাধারণ, বিনয়ী ও নিরহংকার। বিলাসিতায় নয়, ব্যস্ত থেকেছেন খেলাধুলা, নাটক ও গান বাজনা নিয়ে। 66, 69 ও 71-এর আগুন ছড়া দিনে সংগঠক হিসেবে রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। আজ তার 72তম জন্মদিন। 1949-এ শেখ মুজিব যখন রাষ্ট্রভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন, শেখ কামালের বয়স তখন মাত্র 2 মাস 10 দিন। 52-র 27 ফেব্রুয়ারি যখন মুক্তি পান, শিশু কামাল তখন একটু একটু কথা বলতে শিখেছে। কামাল জন্ম হওয়ার পর থেকে তো বেশিরভাগই জেলখানায়। কামাল তো আব্বাকে আব্বা বলে ডাকারও সুযোগ পাইনি। আমরা একসাথে যখন খেলতাম, আমি আব্বা বলে ডাকতাম, ও আমাকে জিজ্ঞেস করতো, হাসফা তোমার আব্বাকে? আমি একটু আব্বা বলি। কামালের শৈশবের বেশিরভাগ সময় কেটেছে বাবাকে ছাড়াই। 5-6 বছর টুঙ্গিপাড়ায় কাটানোর পর শিক্ষা জীবন শুরু ঢাকায় সেগুনবাগিচার ডনস কিন্ডারগার্টেন স্কুলে। 1967 সালে শাহিন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ঢাকা কলেজে। ছায়ানটের সেতারবাদন বিভাগেরও ছাত্র ছিলেন শেখ কামাল। প্রেসিডেন্টের ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে, বড় নেতার ছেলে, আমার মনে হয় সে নিজেও এটা মনে করতো না। মানে এত সিম্পল ছিল, যার কিছুই নাই, সবচেয়ে নিরীহ ছেলেটাও তার বন্ধু ছিল। অনেক ভালো অর্গানাইজার সে, এবং সে বেঁচে থাকলে বঙ্গবন্ধুর ছেলে বঙ্গবন্ধুর মতো হইত। ক্রিকেট, ভলিবলের পাশাপাশি নৈপুণ্য দেখান দৌড়েও। ফুটবল, হকি, বাস্কেটবল নিয়েও ছিল ব্যাপক আগ্রহ। দেশের ক্রীড়া আর সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছানোর লক্ষ্য ছিল কামালের। এরই ধারাবাহিকতায় গড়ে তোলেন আবাহনী ক্রীড়া চক্র। শেখ কামাল আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার। তার সাথে আমার ছাত্র জীবন থেকে তার সাথে আমার পরিচয়। স্কুল লেভেলে যখন আমরা ছিলাম, ধানমন্ডির মাঠে আমরা একসাথে খেলাধুলা করেছি। স্বাধীনতার পরে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য সে যে উদ্যোগ নিয়েছিল, সেটারই আজকে আমরা অলিম্পিক খেলায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছি। 1971-এ বাংলাদেশ স্বাধীন করার ডাক দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে ডাকে সাড়া দিয়ে শেখ কামাল দায়িত্ব নিলেন
মুক্তিযুদ্ধে জেনারেল এমএজি ওসমানীর এনডিসি হিসেবে। ফিরলেন যুদ্ধ জয় করেই। জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ব্যস্ত, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শেখ কামাল চ্যালেঞ্জ নিলেন খেলাধুলা আর দেশের সংস্কৃতি অঙ্গন পুনর্গঠনের। গড়ে তোলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী। ঢাকা থিয়েটারেরও অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। 1975-এর 15ই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ঘাতকের বুলেট কেড়ে নেয় শেখ কামালের প্রাণ, তবে ছুঁতে পারেনি স্বপ্নকে, বরং গত 4.5 দশকে বাস্তব রূপ পেয়েছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থবছরের শুরুতেই ধাক্কা খেল রপ্তানি আয়। জুলাইয়ে পণ্য রপ্তানিতে আয় হয়েছে $347 কোটি, যার লক্ষ্যমাত্রার চেয়ে 6.85% কম। গত বছর একই সময়ে আয় হয়েছিল $391 কোটি। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি এবং লকডাউনের প্রভাবেই মূলত কমেছে রপ্তানি আয়। করোনাভাইরাস মহামারীর মধ্যেও সদ্য সমাপ্ত অর্থবছরের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি সহ অর্থনীতির বেশ কয়েকটি সূচক ইতিবাচক ছিল। তবে এবার অর্থবছরের শুরুতেই পিছিয়ে গেল রপ্তানি আয়। জুলাই মাসে রপ্তানি আয়ের লক্ষ্য ছিল $372 কোটি। এ সময় রপ্তানি হয়েছে $347 কোটি। সবচেয়ে বেশি আয় কমেছে রপ্তানি খাতের প্রধান উৎস তৈরি পোশাকে। $300 কোটি ওভেন ও নিট পণ্য রপ্তানির লক্ষ্য ছিল, কিন্তু রপ্তানি হয়েছে $288 কোটি। ব্যবসায়ীরা বলছেন, ছুটি ও লকডাউনের কারণে রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বন্দরের কন্টেনার জটের কারণেও বিলম্বিত হয়েছে রপ্তানি। প্রচুর পরিমাণে রপ্তানি আদেশ রয়েছে, রপ্তানিরও চাপ রয়েছে বাইরের দিক থেকে। তারপরেও আমরা চেষ্টা করছি যে আমাদের এই রপ্তানি এই অগাস্ট মাসে এসে আবার এটাকে আবার যে নেগেটিভটা হয়েছিল সেটাকে আবার পজিটিভ ধারায় ফিরে আনার জন্য। তবে শিল্প কারখানা আবারও চালু হয় শীঘ্রই পোশাক খাতেই রপ্তানি ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এজন্য জীবনের পাশাপাশি জীবিকাকে প্রাধান্য দেবার দাবি ব্যবসায়ীদের। আশা করছি আমরা যে ঈদ পরবর্তী সময়কালে, যেহেতু সবচেয়ে বড় খাত তৈরি পোশাক খাতে বলা হচ্ছে প্রচুর অর্ডার তারা পাচ্ছেন, সুতরাং এই নেতিবাচক প্রবৃত্তিটা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে আগস্টে এবং সেপ্টেম্বর মাসের রপ্তানির দিক থেকে। সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে এই অতিমারী করোনার একটা ছুবল থেকে জীবন বাঁচিয়েও জীবিকাকে ধরে রাখা যায়। না হলে কিন্তু রপ্তানি আয় আমাদের আরো কমে যেতে পারে এবং একবার যদি এই ক্রেতাগুলো আমাদের থেকে আস্থা হারিয়ে বিমুখ হয়ে পড়ে, তখন কিন্তু আমাদের আবার এই ক্রেতা গোষ্ঠীর আস্থা ফেরানোর জন্য অনেকটা কষ্টসাধ্য। তৈরি পোশাকের বাইরে কৃষিপণ্য, হিমায়িত মৎস্য, হস্তশিল্প, পাট পণ্য সহ অধিকাংশ রপ্তানি পণ্যই রয়েছে নেতিবাচক ধারায়। তবে কিছুটা ইতিবাচক প্রবৃদ্ধি চামড়া রপ্তানি খাতে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটন খাতের জন্য সরকার ঘোষিত 1000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। তবে এখনও প্রণোদনার আওতায় আসেনি ট্যুর অপারেটর ও ট্যুর গাইডরা। ট্যুরিজম বোর্ড বলছে, যারা এখনও প্রণোদনার আওতায় আসেনি তাদের জন্য সুপারিশ করেছেন তারা। করোনার আঘাতে দীর্ঘ 1.5 বছর ধরে ব্যবসা নেই পর্যটন খাতে। ফলে জীবিকা সংকটে পড়েছেন এ খাতের প্রায় 40 লাখ মানুষ। এ অবস্থায় হোটেল, মোটেল ও থিম পার্কগুলোর কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য 1000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এখনও প্রণোদনা প্যাকেজের বাইরে আছেন ট্যুর অপারেটর, ট্যুর গাইডরা। প্রান্তিক পর্যায়ের এসব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রণোদনা দেয়া না হলে ব্যবসা করা সম্ভব হবে না বলেও জানান তারা। আমাদের চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী আলাদা একটা ঘোষণা করা হোক যে পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর এবং ট্যুর গাইডের জন্য একটা প্রণোদনা প্যাকেজের আওতায় থাকা হোটেল, মোটেল ও থিম পার্ক ব্যবসায়ীরা বলছেন, এখনও অর্থ ছাড় না হওয়ায় কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না তাদের। ব্যাংকগুলো যাতে দ্রুত লোন প্রদান করে, মাননীয় প্রধানমন্ত্রীর যে বরাদ্দ যেন দ্রুত বাস্তবায়ন হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে মাননীয় প্রধানমন্ত্রী যেন জোর নির্দেশ দেন, এই আবেদন করছি। আমাদের প্রিভিয়াস যেটা আছে সেটা যাতে এভাবেই এখন ফ্রিজিং থাকে, পরবর্তীতে যখন রেগুলার হবে তখন আমরা আবার তখন থেকে শুরু করে আমাদের অ্যাজ পার ইন্টারেস্ট বা অ্যাজ পার এগ্রিমেন্ট বা অ্যাজ পার নেগোসিয়েশন যেটা হবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে, ওইভাবে আমরা রেগুলারাইজ করব এবং আমরা রিপেমেন্ট করব। ট্যুরিজম বোর্ড বলছে, এই মুহূর্তে পর্যটন খাতের সবার জন্যই প্রণোদনার প্রয়োজন, তাই সবাইকে প্রণোদনার আওতায় আনার চেষ্টা চলছে।
আমরা একটা অনুরোধ জানিয়েছি আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে সত্যিকার অর্থে যে আমাদের এই যাদেরকে বাদ দেওয়া হয়েছে আর একটা সংরক্ষণপত্র জারি করে যদি এদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। দেশের পর্যটন শিল্পের সঙ্গে সরাসরি জড়িত প্রায় 750 ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, আর ট্যুর গাইড হিসেবে কাজ করছেন 3000-এর বেশি মানুষ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে 17 জন নিহত হয়েছেন। আহত 13 জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে শিশুসহ 4 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার পদ্মা নদীর তীরে এই ঘটনা ঘটে। শিবগঞ্জ উপজেলার পাকা গ্রামে ছিল বিয়ের আয়োজন। সেখানেই কনেকে বরণ করতে যাচ্ছিলেন 30-40 জন বরযাত্রী। বৈরী আবহাওয়ার মধ্যে সদর উপজেলার নারায়ণপুর থেকে নৌকায় পদ্মার অপর পারে পৌঁছানো তারা। এরপরে হঠাৎ বজ্রপাত আঘাত হানে নৌকার উপর। সবাই মেলা ঘাটে ঘরে ছিল, এর মধ্যে বিদ্যুৎ চমকালছে আর সব মেলা পড়ে গেছে। বাঁচার মতো সম্ভাবনা ছিল। আমরা এই সদর হাসপাতালে আনার পরে ডাক্তারে বলছে কি মারা গেছে। যাত্রী নামার পরে সবাই জন রাস্তা দিয়ে হাঁটতেছিল সবাই একসাথে, ওই সাথে মনে করেন যে বিজলি পরে মারা গেছে। ঘটনাস্থলে মারা যান 15 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে প্রাণ যায় আরো 2 জনের। যেটা বৈরী আবহাওয়ার কারণে ট্রলারভর্তি যাত্রী বরযাত্রী ছিল, বরযাত্রী ছিল নিয়ে যাচ্ছিল ওপারে ধুলাউড়ি নামক গ্রাম। এ সময় দুর্ঘটনা ঘটার ফলে আমাদেরকে দ্রুত খবর দেয়। এ ঘটনায় আহত হয়েছেন 13 জন। তাদের মধ্যে 2 শিশু সহ 4 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিছু ভালো আছে, কিছু সমস্যা, যেমন কিছু অংশ পুড়ে গেছে, কারো হয়তো বমি ভাবটা আছে, গা হাত ব্যথা আছে। এদেরকে আমরা ভর্তি করে দিলাম চিকিৎসার জন্য। নিহতদের মধ্যে একজন শিবগঞ্জের এবং 16 জনই সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরা হলো নবাবগঞ্জের ওই যে পাকা নারায়ণপুর আছে না, ওখান থেকে ওরা ওই নৌকায় উঠে বরযাত্রী আসতেছিল বিয়ে করতে। তো ওই আমাদের পাকা ধুলাউড়ি ঘাট ওইখানে আসার পরে বজ্রপাতে। গত 3 দিন ধরে মৌসুমী বায়ুর প্রভাবে ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই চরাঞ্চলের দুর্গম এলাকায় যাচ্ছিলেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা বৃষ্টি ও তীব্র স্রোতের তোড়ে ভাঙনের কবলে পড়েছে শরীয়তপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ ও ফরিদপুরে নদী পাড়ের অসংখ্য মানুষ। প্রতি বছর বর্ষা এলেই ভাঙন আতঙ্ক শুরু হয় তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর ধরে শুধু জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। পদ্মায় পানি বাড়ায় শরীয়তপুরে নদী ভাঙন তীব্র হয়েছে। স্রোত আর ঢেউয়ের তোড়ে ভাঙন দেখা দিয়েছে জাজিরা, বড়কান্দি, পূর্ব নাওডোবা, বিলাসপুর ও পালেরচর ইউনিয়নের অন্তত 25 গ্রামে। এক সপ্তাহের ভাঙনে বসতভিটা হারিয়েছে জাজিরার 3 ইউনিয়নের 80 পরিবার। বিলীন হয়েছে কৃষিজমি। ভাঙন আতঙ্কে স্থাপনা সরিয়ে নিচ্ছে নদী পাড়ের মানুষ। স্থায়ী বাঁধের জন্য পদ্মা পাড়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পুরান বাড়ির ভাঙ্গা এইখানে স্থান করছিলাম, এখানেও ভাঙ্গা ফেলাইছে। এখন আর একটু আগাইছি, এখন যেই জায়গায় আগাইছি ওই জায়গায় থাকতে পারবো না। স্কুল আছে, মাদ্রাসা আছে, আমরা এখন হুমকি, আমরা দ্রুত গতি বেরিয়ে চাই। গোপালগঞ্জ সদর উপজেলা জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামেও ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, বেশ কয়েক বছর ধরে এই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ নদী ভাঙনে নিঃস্ব হয়ে গেছে, অথচ পানি উন্নয়ন বোর্ড কেবল জিও ব্যাগ ফেলে সারছে দায়িত্ব। ভাঙ্গন বিশাল ভাঙ্গন, ভাঙ্গেই আমরা একেবারে শেষ হয়ে গেলাম। যদি না বাঁধে তাহলে আমাদের এখানে থাকা কোনো সম্ভব না। আর তো নিঃস্ব হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। বেশ ঝুঁকিপূর্ণ এবং প্রতি বছরই এখানে ভাঙন হয়। গত বছরও সেখানে জিও ব্যাগ দিয়ে সেখানে একটা ইমার্জেন্সি কাজ করা হয়েছিল। তবে এই জায়গাটা একটা স্থায়ী সমাধান দরকার। এদিকে ফরিদপুরে চরভদ্রাসনের পদ্মা তীরে 3 কিলোমিটার স্থায়ী বাঁধ বছর যেতে না যেতেই হুমকির মুখে। 144 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বাঁধে বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। নদী শাসনের কাজ হয়েছে গত বছরে, এই বছরই তা আবার ধসে যাচ্ছে। যেভাবে কাজ করছে, উপরের কাজটা ভালো করে নাই, ওই জায়গায় পানি ঢুকলে যে কোনো সময় দাইবে যেতে পারে। সিসি ব্লকের যে কর্নারটা, সিসি ব্লকের ভেতর দিয়ে বালি ট্রাক গিয়েছে, ওখানে কিছুটা প্রবলেম হয়েছিল। আমরা ঠিকাদারকে রিপোর্ট করে তাকে বলেছি এটাকে আগের মতো রেকটিফাই করে দিতে।
হবিগঞ্জের আজমেরীগঞ্জের কালনী কুশিয়ারার ভাঙন আতঙ্কে থাকা ২০ গ্রামের মানুষেরও মিলেছে স্থায়ী বাঁধের আশ্বাস। তবে আপাতত জিও ব্যাগ ফেলেই চলছে ভাঙন রোধের চেষ্টা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের সীমান্তবর্তী জাদুকাটা নদী স্থানীয়দের জীবিকার অন্যতম মাধ্যম। নদীর বুক থেকে বালু পাথর সংগ্রহ করে এই সংসার চলে প্রায় ৫০,০০০ মানুষের। আইনি জটিলতায় বন্ধের ১.৫ বছর পর আবার শুরু হয়েছে কার্যক্রম। তবে চলমান করোনা মহামারীতে প্রশাসনের বিধিনিষেধে এখনও অনেক শ্রমিক ফিরতে পারেনি কাজে। আদালতের নির্দেশে ২০২০ সালে বন্ধ হয়ে যায় জাদুকাটা নদী থেকে বালু পাথর উত্তোলন। শ্রমিকদের জীবিকার কথা ভেবে ১.৫ বছর পর গত জুনে শর্ত সাপেক্ষে বালু পাথর তোলার অনুমতি দেয় আদালত। স্বাস্থ্যবিধি বজায় রাখার শর্তে হলেও দীর্ঘদিন পর কাজের অনুমতিতে স্বস্তি জানিয়েছেন ব্যবসায়ী ও ইজারাদাররা। নদী ওপেন হয়েছে, আলহামদুলিল্লাহ। করোনাকালে সবাই স্বাস্থ্যবিধি মাইনে আমরা কাজ করতেছি। আগে প্রায় ৫০,০০০ শ্রমিক কাজ করতে পারতো, এখন করোনাকালীন সময়ে ৪ থেকে ৫,০০০ শ্রমিক কাজে আয়। তো আমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই কাজ করতেছি। শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাট তারপরেও শ্রমিকরা এই মহামারীর সময় যেখানে ৮-১০ হাজার শ্রমিক কাজ করলেও শ্রমিকরা কিছুটা হলেও উপকৃত হচ্ছে। করোনা পরিস্থিতিতে সীমিত জনবল দিয়ে বালু পাথর সংগ্রহ শুরু হলেও কর্মহীন বেশিরভাগ শ্রমিক পড়েছেন বিপাকে। এখন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলে, আমরা মাস্ক ব্যবহার করে আমরা নদীতে কাজ করি। আগে করতাম ৩-৪ জন, এখন বর্তমানে একজনে করতেছি। নদীটা কোলাতে আমরা ছেলে মেয়ে নিয়ে বাসা বাড়িতে সবাই ৪টা ডাল ভাত খাইতে পারি। শ্রমজীবী মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় অনুমতি দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তাদের জীবিকা যেন বন্ধ না হয়, তারা যেন খাদ্য অভাবে কষ্ট না করে, সেই বিষয়টি মাথায় রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে ইজাদারকেও আমরা সতর্ক করেছি এবং আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা সতর্ক দৃষ্টি রেখে তাদের বালু উত্তোলনের অনুমতি দিয়েছি। মহামারী কমে না আসা পর্যন্ত সীমিত পরিসরেই চালাতে হবে কার্যক্রম। এজন্য শ্রমিক ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে স্থানীয় প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনাকালে বুড়িগঙ্গায় দূষণ কমেছে, ফিরেছে পানির আদর্শ মান। বসিলা ব্রিজ থেকে সোয়ারিঘাট পর্যন্ত ৬ পয়েন্টে প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেন মিলেছে ৫ মিলিগ্রাম। গবেষকরা বলছেন, লকডাউনের কারণে নদীর পাড়ের শিল্প কারখানা বন্ধ ও বর্ষা শুরু হওয়ায় নদীতে প্রাণ ফিরেছে। এই অবস্থা ধরে রাখতে শিল্প বর্জ্য ফেলা বন্ধ, পাড় দখলমুক্ত ও ত্রুটিপূর্ণ নৌযান চলাচল বর্ষা শুরু হওয়ায় নদীতে প্রাণ ফিরেছে। এই অবস্থা ধরে রাখতে শিল্প বর্জ্য ফেলা বন্ধ, পাড় দখলমুক্ত ও ত্রুটিপূর্ণ নৌযান চলাচল বন্ধের তাগিদও দিয়েছেন তারা। বর্ষা এলেই প্রাণ ফেরে বুড়িগঙ্গায়। ২৯ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩০২ মিটার প্রস্থের এই জলাধারে সারা বছর কালো পানি দুর্গন্ধ থাকলেও এ সময় সচল হয় প্রবাহ। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণা বলছে, নদীর পানির মান নির্ণয়ে প্রধান নির্দেশক দ্রবীভূত অক্সিজেন, যা প্রতি লিটারে ৫ মাত্রায় থাকতে হয়। ২০১৯-এর ডিসেম্বর থেকে ২০২০-এর এপ্রিল পর্যন্ত ৫ মাসে অক্সিজেন মিলেছে ১.৮ মিলিগ্রাম। আর এবছর লকডাউনে শিল্প কলকারখানা বন্ধ থাকায় বসিলা ব্রিজ, ব্যাটারিঘাট, পুরাতন বুড়িগঙ্গা চ্যানেল ও সোয়ারিঘাট পর্যন্ত ৭ পয়েন্টে দ্রবীভূত অক্সিজেন প্রায় ৫ মিলিগ্রাম। ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্টগুলো বন্ধ করতে পারলে এই যে যান চলাচল যেগুলো করে নৌযান, সেগুলো থেকে যে দূষণটি হচ্ছে সেটি বন্ধ করতে পারলে এবং সুয়ারেজ লাইনগুলো যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু সারা বছরই আমরা এই বর্ষা মৌসুমের মতো বিশুদ্ধ পানি নদীগুলোতে নিশ্চিত করতে পারব। তবে পরিবেশবাদীরা বলছেন, নদীর আসল চিত্র মেলে শুকনো মৌসুমে। রাজধানীর ৬৮টি সুয়ারেজ লাইন দিয়ে দিনে প্রায় ৫০০ টন বর্জ্য পড়ে বুড়িগঙ্গায়। সঙ্গে আছে ২৪ থেকে ৩০ লাখ লিটার শিল্প বর্জ্য। পাড় ও খাল দখলে পানি নামতে না পারায় বর্ষায় নগর জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। এই নগরের যে জল, সেটা নিয়ে এসে আসবে কোথায়? প্রথমে তো আসবে প্লাবন অঞ্চলে নদীর, কিন্তু প্লাবন অঞ্চল তো আমরা দিয়ে দিয়েছি দখলদারদের কাছে। আপনি দেখেন, শত শত খাল এবং প্লাবন অঞ্চল ভরাট করে রামচন্দ্রপুর, কাটাসুর মৌজায় শত শত নতুন বিল্ডিং। কাজে আপনি খাল উদ্ধার করলে তো সমাধান হবে না। একে প্লাবন অঞ্চল যদি না রাখেন আপনি, তাহলে সে নদী পাবে না। যদি সে নদীতে না আসতে পারে, তাহলে তো পানি নিষ্কাশন হবে না। তাই ঢাকা বাঁচাতে যত্ন নিতে হবে বুড়িগঙ্গার। আর এজন্য সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার কাছে দৃঢ় পদক্ষেপও চেয়েছেন পরিবেশবাদীরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর বুস্টার ডোজ প্রয়োগ না করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দরিদ্র দেশগুলোতে পর্যাপ্ত সংখ্যক টিকা সরবরাহ নিশ্চিতের স্বার্থে এই আহ্বান WHO-র। এদিকে বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 10,000-এর বেশি মানুষ, নতুন শনাক্ত 6,80,000। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 42,68,000। এ পর্যন্ত আক্রান্ত 20,09,00,000-এর বেশি। এক সপ্তাহে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে 11%। একদিনে সর্বোচ্চ 1,747 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়, নতুন শনাক্ত 35,867 জন। দেশটিতে এক সপ্তাহে মৃত্যু হার বেড়েছে 13%। ব্রাজিলে একদিনে মারা গেছে 1,118 জন, নতুন রোগী 40,000-এর বেশি। এদিকে ভারতেও এক সপ্তাহে বেড়েছে মৃত্যু ও সংক্রমণের হার। মিরপুরে অস্ট্রেলিয়াকে টানা 2 টি-20-তে হারালো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 122 রানের টার্গেটে 5 উইকেটের জয় টাইগারদের। নিয়মিত উইকেট পড়লেও আফিফ সোহানের দৃঢ়তায় 8 বল আগেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকেরা। 37 রানের সাহসী ইনিংসে ম্যাচ সেরা আফিফ হোসেন। শেরেবাংলায় আবারও বাঘের গর্জন, ক্যাঙ্গারুদের কোণঠাসা করে টি-20-তে টাইগারদের দ্বিতীয় জয়। আন্ডার প্রেসারে আফিফ সোহান দেখালেন ম্যাচুরিটি। তাদের 56 রানের অবিচ্ছিন্ন জুটিতে 5 উইকেটের বড় জয় বাংলাদেশের। আফিফ 37 ও সোহান 22 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অথচ 122 রানের লক্ষ্যকে ঝুঁকিতে ফেলেন 2 ওপেনার। স্টার্ক হ্যাজেলউডদের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন সৌম্য নাইম। 2 ওপেনারের দ্রুত বিদায়ে চাপ তৈরি হয়। সাকিব মেহেদী চাপ সরাতে ঝুঁকি নিলেন। সাকিবও অ্যান্ড্রু টাইয়ের বলে লাইন মিস করে ফেরেন 26-এ। বাইরের বলে আলগা শটে বোল্ড মাহমুদুল্লাহ। অন্তত 3 বার ভাগ্যের জেরে বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি মাহেদী। এরপর আফিফ সোহানের বীরত্ব। টানা 5 ম্যাচে টস হারলেও অধিনায়ক মাহমুদুল্লাহর মুখে হাসি ছিল। এদিনও প্রথম উইকেট মাহেদীর দখলে। পাওয়ার প্লেতে দ্বিতীয় উইকেট শিকার মুস্তাফিজের। 2 উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। মিডল ওভারে এসে সাকিব, মুস্তাফিজ, শরীফুল অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কাঁপন ধরালেন। মার্শ হেনড্রিক্সের 57 রানে জুটি ভাঙেন সাকিব। দারুণ ডেলিভারিতে ম্যান ইন ফর্ম মার্শকে 45 রানে থামান শরীফুল। মুস্তাফিজের জোড়ায় মাথা তুলে দাঁড়াতে পারেনি অতিথিরা। অস্ট্রেলিয়া থামে 121-এ। 3 উইকেট শিকার মুস্তাফিজের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বিতীয় টি-20-তে আফিফ সোহানের ঠান্ডা মাথার ফিনিশিং আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। মাঠ হোক কিংবা মাঠের বাইরে দায়িত্বশীল আচরণে জানান দিচ্ছে তরুণরা। দায়িত্ব নিতে প্রস্তুত তারা। নিজের কাজটা ঠিকমতো জানা থাকলে কোনো চ্যালেঞ্জই অসম্ভব না বলছেন আফিফ। কাল সিরিজ নিশ্চিতের লক্ষ্যে সাহসী টাইগাররা। ভালো শুরুর পর হঠাৎ পথ হারানো, এটাই যেন ছিল টাইগার ব্যাটিং এর নিয়মিত চিত্র। টপ অর্ডারের ব্যর্থতার পর লোয়ার মিডল অর্ডারের প্রতিরোধ খুব বেশি দেখা যায় না বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু এই বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ। যা কিছু পুরনো সব পাল্টে দেয় যেন সোহান আফিফদের মিশন। মিরপুরে সেই নতুন বাংলাদেশেই আরেকবার পড়েছে অস্ট্রেলিয়া। 122-এর টার্গেটে 67 রানে 5 উইকেট হারানোর পর আফিফ সোহানের এমন প্রতিরোধ আগমনী বার্তা দিয়ে রাখছে নতুনদের, যারা বিপর্যয়ের মুখে ঘাবড়ায় না। উইকেটের ধরন ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ক্রিকেট খেলা, যাদের জন্য রুটিন ওয়ার্ক। 5 উইকেট পড়ে যাবার পর পরিস্থিতি সহজ ছিল না। আমি চেষ্টা করেছি টিকে থাকতে। রেকর্ড রেট যাই হোক, শেষ পর্যন্ত উইকেট থাকলে তা নাগালে আনা যাবে। সোহান দুর্দান্ত খেলেছে। অন্য প্রান্ত থেকে সমর্থন আসায় চাপ কমে গিয়েছিল। প্রথম টি-20-তে বাজে ব্যাটিং এর পরদিনই আফিফ সোহানদের দায়িত্বশীল ব্যাটিং প্রমাণ করে এই দলটা দ্রুত শিখতে পারে। মাঠ হোক কিংবা বাইরে, আফিফরা জানে কিভাবে কাজ সামলাতে হয়। আপনি তরুণ নাকি অভিজ্ঞ সেটা মূল বিষয় নয়। দিন শেষে গুরুত্বপূর্ণ যে কাজের জন্য আপনি নিয়োগ পেয়েছেন সেটা ঠিকঠাক করতে পেরেছেন কিনা। টানা 2 জয়ের পর বৃহস্পতিবার বিশ্রামে থাকছে টিম টাইগার্স। শুক্রবার মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচ। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে প্রথমবার জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হবে সকালে। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
7 ক্যাটাগরিতে 10 ক্রীড়াবিদ আর 2 প্রতিষ্ঠান পাচ্ছে পুরস্কার। আজীবন সম্মাননা পাচ্ছেন সাবেক তারকা ফুটবলার ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শহীদ ক্যাপ্টেন শেখ কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, ছিলেন একজন স্বপ্নিক তরুণ। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে তার অবদান অসামান্য। তিনিই প্রথম এদেশে আধুনিক আর আন্তর্জাতিক মানের খেলাধুলার যাত্রা শুরু করেছিলেন। 5 আগস্ট ক্রীড়াঙ্গনের এই স্বপ্ন সারথীর জন্মদিন। এই দিনেই সম্মানিত করা হবে দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের। এবছর 7 ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন 10 জন ক্রীড়াবিদ ও 2টি প্রতিষ্ঠান। শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কাজী সালাউদ্দিন। এবার আজীবন সম্মাননা দেয়া হচ্ছে বাফুফে সভাপতি ও সাবেক তারকা ফুটবলারকে। সেরা ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন 3 জন। সরাসরি টোকিও অলিম্পিক খেলা আর্চার রোমান সানা, পরপর 2বার এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও এসএ গেমসে 2 স্বর্ণ ও 2 রৌপ্য পাওয়া সাঁতারু মাহফুজা খাতুন শিলা পাচ্ছেন এই পুরস্কার। উদীয়মান অ্যাথলিট ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্রিকেটার আকবর আলী, দাবায় বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ফাহাদ এবং বঙ্গমাতা অনূর্ধ্ব 17 গোল্ড কাপে সর্বোচ্চ গোলদাতা ফুটবলার উন্নতি খাতুন। সেরা সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়া সংগঠক হিসেবেও 2 জনকে সম্মাননা দেয়া হবে। পুরস্কার প্রাপ্তরা 1 লাখ টাকা ও স্মারক পাবেন। গণভবন থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়া পরিষদের এই ধরনের পুরস্কারের প্রবর্তন আমরা শুরু করেছি। আমরা এই বাধাকে আমরা শেষ করতে যাচ্ছি এবং প্রথমবারের মতো শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে এই পুরস্কারটি আমরা চালু করতে যাচ্ছি। সবশেষ 1991 সালে ঘোষণা করা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। 3 দশক পর শেখ কামালের নামে নতুন রূপে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।